বাবা আমাকে ওনার মরার কসম দিয়েছে, সেজন্য আমি বিয়েটা করেছি। ও, আপনার বাবার কসমের জন্য আপনি আমার জীবনটা নষ্ট করবেন নাকি? তো আপনি এখন কি চান? রিদি বলল, তুমি আমার কাছে কখনোই স্বামীর অধিকার দেখাতে পারবে না। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকব। আচ্ছা, আমি আপনার উপর না হয় কোনোদিনও স্বামীর অধিকার খাটাবো না। অন্তত আপনি আমার মা বাবার সামনে একটু নাটক করেন, না হলে ওনারা অনেক কষ্ট পাবে। রিদি বলল, চেষ্টা করব। তারপর আমি আর কিছু না বলে খাটে ঘুমাতে যাব, এমন সময় রিদি আবারও চিৎকার দিয়ে ওঠে আর আমাকে বলে, কি করছো তুমি? আমি তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। বললাম, ঘুমাতে যাচ্ছি। রিদি বলল, ঘুমাবে ভালো কথা, কিন্তু খাটে কেন? আমি বললাম, তাহলে কোথায় ঘুমাবো? রিদি বলল, যেখানে খুশি সেখানে ঘুমাও, দরকার হলে সোফায় ঘুমাও, বাট খাটে ঘুমাতে পারবে না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সোফায় কেন ঘুমাবো? রিদি বলল, কারণ তোমার সাথে এক খাটে ঘুমানোর কোনো ইচ্ছেই আমার নেই, সো তুমি খাটে ঘুমাবে না। তারপর আমি আর কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে পড়লাম। হৃদয় খাটের ওপর শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম আসছে না। পরে আমি উঠে ব্যালকনিতে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো অবাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এই বাসরঘর নিয়ে কত কিছু না চিন্তা করে রাখছি, বাট কিছুই হলো না। এমন সময় খেয়াল করলাম রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে লাইটটা অন করলাম। দেখলাম হৃদি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। লাইট অন করতেই কান্না বন্ধ করে দিল। তারপর আমি বললাম, কি ব্যাপার, আপনি এখনও ঘুমাননি আর কান্না করতেছেন কেন? হৃদি বলল, না এমনি। তুমি কোথায় ছিলে? আমি বারান্দায় ছিলাম, ঘুমিয়ে পড়েন, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে। হৃদি বলল, আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। তারপর আমি আর কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। খেয়াল করে দেখলাম ওর মোবাইলে একটা ছেলের ছবি। এবার বুঝতে পারছি হৃদি কেন কান্না করেছে। হয়তো ছেলেটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু ছেলেটা ওকে ঠকালো। মেয়েরা এমন ছেলেকেই কেন বেছে নেয় ভালোবাসার জন্য, আল্লাহই জানে। মনে মনে বললাম, বালিকা, তুমি আমাকে চেনো না, আমি কোন জলের মাছ। তোমাকে আমার প্রতি দুর্বল করে তারপর প্রত্যেকটা কথার প্রতিশোধ নিব। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসাটাকে 2 টাকারও দাম দিচ্ছ না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা একটা মিষ্টি কাণ্ডে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি এটা হৃদি। এইমাত্র হৃদি গোসল করে আসছে। ওর চেহারাটা অনেক মায়াবী লাগছে। আবারও ক্রাশ খেয়ে গেলাম। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হৃদি বলল, উই, এইভাবে ছেঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আম্মু এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি কিছুই না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম, হৃদি মনে হয় জীবনেও আমাকে মেনে নিবে না। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম হৃদি মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে নিচে চলে গেল। আমিও রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। সবাই একসাথে নাস্তা করলাম। এরপর রাতে যখন আবার ঘুমাতে যাই, গিয়ে দেখি হৃদি আগে থেকেই বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলে ছাদে চলে গেলাম। সারা রাত ওখানেই কাটিয়ে দিলাম। এভাবে 1 সপ্তাহ চলে গেল। হৃদির সাথে আমার আর তেমন কথা হয় না। দরকার ছাড়া আর কোনো কথাই নেই। আরও কয়েকদিন পর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে এসে মেয়েদির সাথে দেখা। তখন সে বলল, কী রে দোস্ত, কী অবস্থা? এই তো ভালো, তবে একটা কথা বলবো। মেহেদি বলল, হ্যাঁ বল। আমি বিয়ে করে নিয়েছি হৃদিকে। মেহেদি তো শুনেই অবাক। কি ফাইজলামি করতেছিস, তাই না? আমি বললাম, আরে না, শোন তাহলে। তারপর ওকে সব ঘটনা খুলে বললাম। কি বলিস দোস্ত, ট্রিট দে। আরে ট্রিট পরে নিস। সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, সেটার কি করা যায় আগে এটা বল। মেহেদি বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর ক্লাস করলাম। টিফিন টাইমে ক্যান্টিনে বসে চিন্তা করলাম হৃদিকে একটা কল দেই, খেয়েছে কিনা জিজ্ঞেস করি। এরপর হৃদিকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলো। বিরক্ত নিয়ে বলল, কি ব্যাপার, তুমি এই সময় কেন কল দিলে? না মানে খেয়েছেন কিনা সেটা জানার জন্য। হৃদি বলল, দেখো, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমাকে আমার মতো থাকতে দাও। এই কথা বলে কলটা কেটে দিল। বুঝলাম না হৃদি কেন আমার সাথে এরকম ব্যবহার করে। আমি তো ওর ভালোই চাই, তবু সে কেন বোঝে না। তারপর সব ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার সময় আব্বু বলল, রাকিব, কাল থেকে বৌমাকেও তোর সাথে ভার্সিটিতে নিয়ে যাবি। ঠিক আছে আব্বু। পাশ থেকে আম্মু বলল, আর হ্যাঁ হৃদি মামুনি, রাতে আবার আমার ছেলেটাকে একটু পড়িও, না হলে সে পাস করবে না। হৃদি বলল, ঠিক আছে আম্মু। তারপর সবাই খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। গিয়ে আমি সোফায় শুয়ে পড়লাম আর হৃদি খাটে শুয়ে পড়ল। এভাবে প্রায় 3 মাস যাওয়ার পর
হঠাৎ আমার রাতে একদিন ঘুম ভেঙে গেল। অনেক পানির তৃষ্ণা পেয়েছে। উঠে লাইট অন করতে দেখি রিদি ফ্যানের সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করার চেষ্টা করছে। দৌড়ে রিদির কাছে গেলাম, ওকে নামিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় দিলাম। রিদি কান্না করতে করতে মেঝেতে বসে পড়ল। বুঝতে পারলাম অনেক বড় কিছু একটা হয়েছে, তাই রাগারাগি না করে আমি ওর পাশে বসলাম। কিন্তু রিদি হঠাৎ করে সুইসাইড করতে চেয়েছিল কেন, সেটাই তো কিছুতে আমার মাথায় আসছে না। জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে, হঠাৎ এমন বোকামি করতে গেলেন কেন? আমি রিদিকে এভাবে বেশ কয়েকবার প্রশ্ন করলাম, কিন্তু রিদি কোনো কথাই বলল না। আচমকা আমায় জড়িয়ে ধরে আরও বেশি করে কান্না করতে শুরু করলো। আমার সামনে যদি কেউ কান্না করে তাহলে আমি কেন জানি না আর কিছুই বলতে পারি না। যদি আমি খুব রেগেও যাই তবুও তাকে কিছু বলতে পারি না। রিদি যখন আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো তখন আমিও চুপ হয়ে গেলাম। আমি শুধু ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আর ওকে কান্না থামাতে বলছি। বেশ কিছু সময় এভাবে কেটে গেল। ধীরে ধীরে রিদির কান্না কমে গেছে। এখন আর কান্না করছে না, বুকে মাথা রেখে বসে আছে। ভাবলাম এবার জিজ্ঞেস করব, কিন্তু এর আগে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমাতে দেখে কিছুই বললাম না। আমি আরও কিছু সময় ওকে এভাবে বুকে নিয়ে বসে রইলাম। এরপর ওকে কোলে থেকে খাটে শুয়ে দিলাম। ওর গায়ে কম্বল দিয়ে আমি আবার সোফায় চলে আসলাম। বেশ কিছু সময় এসব নিয়ে ভাবলাম, কেন ও এমন করলো। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি রিদি রুমে নেই। আমার ভয় হতে শুরু করলো। তাড়াতাড়ি করে নিচে গেলাম। আম্মুকে বললাম, আম্মু রিদি কই? আম্মু বলল, জানি না তো বাবা, তোকে কিছু বলে যায়নি? আমি কিছু না বলে তাড়াতাড়ি করে আবার রুমে চলে আসলাম। আম্মু ভাবছে রিদি হয়তো বাইরে গেছে, কিন্তু আমি তো জানি ও বাইরে যায়নি। ও নিশ্চয়ই আমাদের থেকে দূরে কোথাও চলে গেছে। রুমে আসতেই ফোনটা টেবিলের উপর থেকে হাতে নিব, এমন সময় দেখি ফ্যানের নিচে একটা কাগজ। কাগজটা খুললাম। কাগজে লেখা ছিল, আমি খুব খারাপ একটা মেয়ে, আমাকে ক্ষমা করে দিও আর আমায় খুঁজিও না। আমি চলে যাচ্ছি সবার থেকে অনেক দূরে। কাগজটা পড়ে মাথা হ্যাং হয়ে গেল। কই যেতে পারে ও? এত সকালে তো বাস নেই, তাহলে কি ট্রেন? হ্যাঁ, যদি রিদি কোথাও যেতে চায় তাহলে এই সকালবেলা ওকে ট্রেনে করে যেতে হবে। ফোনটা হাতে নিয়ে সময় দেখলাম 7:15 বাজে। আর সকালের ট্রেন সাধারণত 8টায় আসে, মাঝে মাঝে 8টার পরেও আসে, কিন্তু আগে আসার কোনো সম্ভাবনা নেই। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আম্মুকে বললাম, আম্মু আমি আসছি। আম্মু জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি এত সকালে? আমি কোনো কথার উত্তর না দিয়ে সোজা স্টেশনে আসলাম। একজন লোককে জিজ্ঞেস করলাম ট্রেন আসছে কি না, বলল আসেনি। স্টেশনের চারদিকে আমি রিদিকে খুঁজছি। হঠাৎ একটা বেঞ্চে আমার চোখ থেমে গেল। হয়তো আমার গন্তব্য পেয়ে গেছি। রিদি বসে আছে। একটু পর এগিয়ে গিয়ে দেখি রিদি কান্না করছে। আমি সামনে যেতেই আমায় দেখে দাঁড়ালো। আমি বললাম, চলেন বাসায় চলেন। তারপর এক হাতে রিদির হাত ধরলাম আর অন্য হাত দিয়ে ওর ব্যাগ নিলাম। এরপর ওকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতেই আম্মু রিদিকে জিজ্ঞেস করলো, রিদি কই গেছিলে এত সকালবেলা? কোথাও যায়নি বলে রিদিকে আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। রিদি গালে হাত দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমি বলতে লাগলাম, সমস্যা কি আপনার? হ্যাঁ, কাল সুইসাইড করতে চেয়েছিলেন, আজ আবার বাসা ছেড়ে চলে গেলেন, মানে কি নাটক শুরু করেছেন? আরে বাবা, মানলাম আপনাকে হয়তো আপনার মতামতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কি আপনার উপর কখনো কোনো বিষয় নিয়ে জোর করেছি? কখনো জোর করে অধিকার ফলানোর চেষ্টা করেছি? তাহলে এসব নাটকের মানেটা কি? হৃদি শুধু চুপচাপ মাথা নিচু করে আমার কথা শুনছে। তারপর আমি আবারও বলতে শুরু করলাম, দেখেন, আমি আপনাকে আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। যদি শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করতাম তাহলে আপনার ইচ্ছে দেখার অপেক্ষা করতাম না। আমি আপনার বাবার কথায় বিয়ে করেছি। হৃদি অবাক হয়ে বলে, মা মানে? আমি বললাম, মানে আপনার বয়ফ্রেন্ড একটা চিট, আরও মেয়ের সাথে সম্পর্ক আছে ওর, আর এটা আপনার বাবা জানতে পারে, তাই বিয়েটা ভেঙে দেয়। বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখেন। তারপর আমি হৃদির বয়ফ্রেন্ডের কুকীর্তির ভিডিওটা হৃদিকে দেখালাম। আমি আবার বললাম, এরপরও যদি আপনি সুইসাইড করতে চান তবে আমি আর বাধা দিব না। আমি বাইরে যাচ্ছি, আপনাকে সুইসাইড করা থেকে কেউ আটকাবে না। যে নিজেকে ভালোবাসে না তার বেঁচে থাকার কোনো প্রয়োজনই নেই। আমি কথাগুলো বলে বাইরে চলে আসলাম। রাগের মাথায় কী সব বলে ফেললাম কিছুই বুঝতে পারছি না। সারাটা সময় পাশের একটা পার্কে বসে কাটিয়ে দিলাম। হঠাৎ করে ফোনটার দিকে তাকিয়ে দেখি অনেকগুলো মিস কল, তবু পাত্তা না দিয়ে বসেই রইলাম। বাসায় আসতে অনেক লেট করে ফেললাম। বাসায় এসে কলিং বেল বাজাতে ভিতর থেকে আম্মু রিদিকে বলল, দেখো তো রিদি মামুনি কে আসছে। রিদি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল,
আজকে তো লেট করলে যে, কোথায় ছিলে এতক্ষণ? আমি বললাম, এমনি ভালো লাগছিল না। রিদি বলল, গোসল করে আসো, আমি খাবার দিচ্ছি। আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে এসে গোসল করে নিচে আসলাম। আমরা সবাই খেতে বসলাম। রিদি বেড়ে দিচ্ছে। আম্মু বলল, রিদি মামুনি তুমিও আমাদের সাথে খাবে, বসো। রিদি বলল, আমি এখন খাবো না আম্মু, আপনার আগে খেয়ে নেন। বলে রিদি আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি বললাম, বসতে বলেছে বসেন, সকাল থেকে তো আপনি কিছুই খাননি। কথাটা একটু রাগী সুরে বললাম। আমি বসতে বলার পর রিদি খেতে বসলো। আমি বুঝতে পারলাম রিদি আম্মুকে কি যেন ইশারা করছে। তারপর আম্মু আমাকে বলল, রাকিব রান্না কেমন হয়েছে? ও আচ্ছা, তাহলে এটাই ছিল ইশারার কারণ। আমি বললাম, খুব ভালো হয়েছে। খাওয়া শেষ করে বসে কিছু সময় টিভি দেখলাম। টিভি দেখা শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। আর আমি যদি দুপুরে একবার ঘুমাই তাহলে মাগরিবের আজানের আগে আর জাগনা পাই না। ঘুম থেকে সন্ধ্যায় জাগলাম। বাইরে এসে দেখি রিদি কার্টুন দেখছে। আমাকে দেখে বলল, সারাদিন এত তোমার ঘুম কই থেকে আসে, অলস ছেলে একটা। আর আমি বললাম, আপনি কত কর্মঠ। আমি রিদির সাথে কথা বলতে বলতে রান্না করে আসলাম, একটা কফি বানাবো। পানি গরমে দিলাম। রিদি জিজ্ঞেস করলো, কি করছি? আমি বললাম, কফি বানাবো। রিদি বলল, আমায় বললে তো আমি বানিয়ে দিতাম। আপনি কার্টুন দেখছিলেন তাই ভাবলাম নিজেই বানিয়ে নেই। তখন আম্মু মজা করে বলল, বাহ, কবে থেকে নিজের কফি বানাতে শিখলি? আর আমাকে তো কখনো বলিসনি তুমি কাজ করছো আমি কফি বানিয়ে খাই। আম্মুর কথা শুনে একটু লজ্জায় পেলাম, তাই নিজের রুমে চলে আসলাম। এসে রিদির কাছে কিছুক্ষণ পড়লাম। তারপর রিদি রাতের খাবার রেডি করতে গেল। কয়েকটা জারি খাওয়ার পর যে মেয়েটা এত ভালো হয়ে যাবে তা আগে বুঝিনি। বুঝতে পারলে জারিটা অনেক আগেই দিতাম। রাতে খাওয়া দাওয়া করে আমি রুমে এসে দেখি রিদি রুমে নেই, হয়তো ছাদে গেছে। তাই আমিও ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি রিদি একা একা আনমনে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে বললাম, রিদি সকালে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি। আমার কণ্ঠ শুনে ও একটু চমকে গেল আর সাথে সাথে চোখ মুছল। মনে হচ্ছে আবার কান্না করেছে। তারপর রিদি বলল, আরে না, তুমি তো ঠিকই করেছো। আপনি কান্না করছেন কেন? রিদি বলল, তোমাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। রিদি বলল, আমি জানি তুমি অনেক শান্ত মনের একজন মানুষ, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না, প্রমিস করো। আমি জিজ্ঞেস করলাম, কি এমন কথা? রিদি বলল, আগে প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস। রিদি বলল, আমি প্রেগনেন্ট। এইটুকু বলে রিদি থেমে গেল। আমারও চারপাশটা মনে হয় ঘুরতে লাগলো। আকাশ থেকে এক টুকরো মেঘ মনে হয় আমার মাথায় এসে পড়ল। আমি কি ভুল শুনলাম? আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, অথচ রিদি আজ বলছে ও নাকি প্রেগনেন্ট। আমার পৃথিবীটা মনে হয় থমকে গেল। তারপর আমি অবাক হয়ে রিদিকে বললাম, কি বলছেন আপনি এসব? রিদি বলল, আমি তোমাকে আগেই বলেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। যে ছেলেটাকে তুমি ভিডিওতে দেখিয়েছিলে ওটা আমার বিএফ, জানোই তো। ওর সাথে আমার প্রায় 3 বছরের সম্পর্ক। রিলেশনে থাকা অবস্থায় ও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, আমি না করে দেই। কিন্তু পরবর্তীতে ও আমায় অনেক রিকোয়েস্ট করে, বিশ্বাসের কথা বলে। এরপর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। কয়েকদিন আগে মাথা ঘুরা আর বমি হওয়ার লক্ষণ পাওয়ার পর আমি ডাক্তারের কাছে যাই। তখন জানতে পারি আমি প্রেগনেন্ট। তাই রাতে বাসায় এসে সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু সেই সময় তুমি চলে আসো। ও আচ্ছা, তারপর? এরপর বাচ্চার ব্যাপারে ওকে সব জানাই ফোন দিয়ে। তখনও বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল। আমায় বাসার টাকা আর গহনা নিয়ে চলে আসতে বলে। প্ল্যান অনুযায়ী আমরা পালাবো, কিন্তু ও আবার আমার সাথে চিট করলো। আমার থেকে টাকা আর গহনা সব কিছু নিয়ে আমাকে ফেলে চলে যায়। এসব বলে রিদি কান্না করেই চলছে। আমি কি বলবো, বলার বাসায় হারিয়ে ফেলেছি। রিদি বেশ কিছু সময় একা একা কান্না করল। আমিও চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলাম। কিছু সময় পর রিদি স্বাভাবিক হয়ে আবার বলা শুরু করলো, এই মুখ এখন আমি বাসায় কেমনে দেখাবো, তোমার সামনেই বা কেমনে যাব, তাই আত্মহত্যা করতে চাইছিলাম। আমি শুধু চুপ করেই আছি। কিছুক্ষণ পর রিদি আবার বলতে শুরু করলো, আমি তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো, তোমার সব কথা মেনে চলবো। তুমি আমার এই অপরাধের জন্য যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব, কিন্তু তবুও তুমি আমায় বাসা থেকে বের করে দিও না প্লিজ। বলে রিদি কান্না করতে করতে আমার সামনে হাঁটু গেড়ে হাত জোর করতে লাগলো। আমি আরও কিছু সময় চুপচাপ থাকলাম। এরপর ওকে বললাম, আপনার পেটে যে বাচ্চাটা আছে সেটা কি করবেন? রিদি বলল, নষ্ট করে দিব। আমি বললাম, দেখুন, আপনি একে তো একটা পাপ করেছেন, বিয়ের আগে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন, তাতে আবার বাচ্চা নষ্ট করার কথা বলছেন।
দোষটা আপনি আর আপনার বেইমান বিহেভ করেছেন, কিন্তু এতে তো এই বাচ্চার বিন্দুমাত্র দোষ নেই। যে দোষী করেনি তাকে শাস্তি দেওয়া কোনো বিধানে উচিত নয়। সমস্যা নেই, আপনি এই বাসায় থাকবেন আর আপনার বাচ্চাও থাকবে। হৃদি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, তারপর বলল, তুমি সব কিছু এত সহজে কী করে মেনে নিলে? হৃদির কথা শুনে আমি মুচকি হাসলাম, তারপর বললাম, দেখেন, এখানে আপনার দোষ নেই তা কিন্তু নয়, আপনারও দোষ আছে, কিন্তু যে আপনার সাথে প্রতারণা করেছে তার দোষটাই বেশি। আপনি তো আপনার বিশ্বাস প্রমাণ করেছেন, কিন্তু যখন তার পালা ছিল তখন সে আপনাকে রেখে চলে গেছে। আর আপনার সাথে প্রতারণাটা করেছে কে? কোনো মেয়ে জাতি নয়, পুরুষ জাতি আপনার সাথে প্রতারণা করেছে। একজন পুরুষের প্রতারণা শিকার হয়ে আপনার পুরুষটার উপর আস্থা উঠে গেছে। আবার যখন আমিও আপনার সাথে বাজে ব্যবহার করে আপনাকে বকাবকি করব, তখন আপনার পুরো পুরুষ জাতির উপর থেকে আস্থা উঠে যাবে। যেহেতু দোষটা একজন পুরুষ করেছে, তাই একজন পুরুষ হিসাবে এটা মানিয়ে নেওয়া আমার দায়িত্ব। আর সবাই যদি একইভাবে প্রতারণা করে যায় তবে পৃথিবীটা আর চলবে না, থেমে যাবে নিজ অক্ষের উপর। আর সবথেকে বড় কথা কোনটা জানেন? আমারও একদিন সন্তান হবে।